নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। এসআইআর নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, জানালেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার। এবার সাধারণ মানুষের সুবিধার্থে সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরেই খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। বহুদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে ভার্চুয়াল মাধ্যমে বাগড়াকোটের দুটি চা বাগানে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকাঘাটের কাছে কাওয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করলেন প্রচুর মানুষ। এই মুহূর্তে দেখছেন, জানিয়ে রাখছি, মুখ্যমন্ত্রী কিন্তু এই রাস্তা দিয়ে উত্তরকোনা যাবে, তার আগে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন কাওয়াখালী এলাকায়, সরাসরি আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন কাওয়াখালীর সামনে। দেখতে পাচ্ছেন এই মুখ্যমন্ত্রীর কিন্তু কনভয় আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায়, তার আগে কিন্তু দেখতে পাচ্ছেন ধরপাকড় শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই ছবি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে কিন্তু ভূমিহারা যারা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করা হচ্ছে। সেই ছবি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাওয়াখালী পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্যরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল, কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে। তারাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কনভয়ে ঢোকার সময় এই ঘটনা ঘটায়। পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়। আমাদেরকে নিয়ে যাচ্ছে নিজে আমাদের জমির কোনো কথা বলতেছে না, এই জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একদম এরা আমাদের সাথে মমতা দিদির সঙ্গে কথা বলতে দিচ্ছে না। আমাদের জমি আমাদেরকে ফেরত দিচ্ছে না, এরা আমাদের সাথে অবিচার করতেছে। ইতিমধ্যে দেখছেন যারা জমি হারাচ্ছে তাদের সাথে একটু কথা বলতো। কেন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আপনাদেরকে? আমাদের শুনুন, এই মুখ্যমন্ত্রী জমি আন্দোলন নিয়ে আজকে সরকারে আসছে। আজকে এই মুখ্যমন্ত্রী যারা লিগেল লোক তাদের কিন্তু আজকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমাদের জমি আন্দোলন, বুঝতে পারছেন তো? এই সরকারের দেখতে পাচ্ছেন যারা জমি আন্দোলন করছেন তাদের কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করে নিয়েছে এনজিপি থানার পুলিশ। এসআইআর আতঙ্কে রাত জেগে লাইনে দাঁড়ালেন জলপাইগুড়ির বাসিন্দারা। এসআইআর প্রক্রিয়ার জটিলতা ঘিরে চরম দুশ্চিন্তায় জলপাইগুড়ির ভোটাররা। জন্ম মৃত্যু শংসাপত্র সংগ্রহে এখন রাত্রিবেলা থেকেই ভিড় জমছে পৌরসভা ভবনের সামনে। রাত ৩টে থেকেই লাইন। নিজের নাম ভোটার তালিকায় নিশ্চিত রাখতে বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের মৃত্যু শংসাপত্র সংগ্রহে মরিয়া মানুষজন। পুরসভার জন্ম মৃত্যু বিভাগে এখন অস্বাভাবিক চাপ। 1982 সাল বা তারও আগের পুরনো রেজিস্টার ঘেটে নথি খুঁজে বের করতে নাজেহাল কর্মীরা। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ হলেও লাইনের শেষ নেই। নাগরিকরাই এখন সাদা কাগজে সিরিয়াল লিখে নিয়ন্ত্রণ রাখছেন। পুরসভার এক কর্মী বলেন, টিফিনের সময়ও পাচ্ছি না। প্রতিদিন শত শত মানুষ আসছেন পুরনো নথি নিতে। আধার কার্ড সহ পরিচয়পত্র নিয়ে মানুষজন সারা রাত অপেক্ষা করছেন। ডিজিটাল রেকর্ড কেবল 2022 সাল থেকে থাকায় পুরনো নথি তুলতেই তৈরি হয়েছে এমন চাপ। আতঙ্ক, উদ্বেগ আর পরিচয়ের প্রমাণ সবই এখন বাধা পড়েছে এক টুকরো পুরনো কাগজে। কেমন সকাল থেকে? সকালবেলার থেকে টেনশনে থাকি, কখন অফিসে আসার পরে একটু টেনশনে থাকি। প্রত্যেকেরই তো দরকার। আর কেন এটা, কেন ভিড়টা, কেন কি কারণে শুরু হচ্ছে? এসআইআর শুরু হচ্ছে, যার জন্যই প্রত্যেকের মনে একটা টেনশন হয়ে গেছে। ম্যানুয়ালটা কোন সাল থেকে আপনারা পাচ্ছেন? ম্যানুয়ালটা আমরা মোটামুটি 82 থেকেই পেয়ে যাচ্ছি, আর কিছু কিছু পুরনো গুলোও পেয়ে যাচ্ছি। এটা খোঁজার ব্যাপার খুব কঠিন সাধ্য হয়ে গেছে, আর বইগুলো সব ড্যামেজ হয়ে গেছে, যার জন্য বইয়ের সুতো ছিঁড়ে যায়। অনলাইনে কোন সাল থেকে? অনলাইন আপনার 90 না 2000? না, অনলাইন শুরু হইলো তো সম্ভবত 22 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর কি কি নথি লাগছে? তা লাগছে আধার কার্ড, মা বাবার, বাচ্চার মা বাবা আধার কার্ড, ডিসচার্জ সার্টিফিকেট থাকলে ভালো কথা, সেগুলো তো আমরা দিতে পারছি।
সার্টিফিকেট, পুরনো সার্টিফিকেটগুলো রিফাইন করে নিচ্ছি, আবার ভেরিফাইড করে সার্টিফিকেট। কত টাকা লাগছে তো? বাড়ি আর 10 টাকা, পারি আর 10 টাকা। বাড়ি আর 10 টাকা, ফর্মের দাম 10 টাকা, আর কোর্ট ফির দাম 5 টাকা। আর কতজন দিনে আপনারা এসে করছেন পার ডে? কুপনের ব্যবস্থা কতজনকে করেছেন? আসছে তো এখন আনুমানিক 40-50 তো আসছে। তাদের রোজ 40 তাদের হ্যাঁ মোটামুটি 5টা অবধি প্রায় দেখে দিচ্ছি। কখন থেকে লাইনে দাঁড়াচ্ছে? তো লাইনে তো ভোরবেলায় আসছে, কেউ 2টো 3টে, হ্যাঁ কেউ 3টা 4টা। কি নাম আপনার? কালিদাস। কি দায়িত্বে আছেন আপনি? আমি ডিলিং ক্লার্ক। কেন জন্ম সার্টিফিকেট কি সমস্যা? ওই যে বেটা ডিজিটাল করতে লাগে। কেন এসআইআর জন্য? কিসের জন্য? এসআইয়ের জন্য নাকি ডিজিটাল করতে বলছে। কি কি ডকুমেন্ট চাচ্ছে? ওই খালি গিভ্যাট সার্টিফিকেট পুরানাটা। তারপরে তারপরে কোথা থেকে এসেছেন? সার্টিফিকেট ময়নাগুড়ি। কি হচ্ছে, কি বলতেছে? কি এখনো আসে নাই কোনো। ভিড় কেমন এখানে? ভিড় আছে একটু ভয় আছে এসআইআর নিয়ে, থাকবে। এলা বাচ্চাদের ওগুলো বানাইতে হবে, তাই বানাতে আসছেন। কি নাম আপনার? হাজরা। সুজয় হাজারা। আপনি কি কাজে এসেছেন পুরসভায়? আমি আমার বন্ধু অমল রায়ের হ্যাঁ। ডেথ সার্টিফিকেট নিতে এসেছি। বাবার কেন? অমল রায়ের বাবার ডেথ সার্টিফিকেট। কেন? ও আচ্ছা আচ্ছা। উনি চাকরির ক্ষেত্রে লালগড়ে পোস্টিং ছিলেন, 2006 সালে মারা যায়। আচ্ছা ডেথ সার্টিফিকেট নিতে পারে না। এখন এসআইআর হচ্ছে, আচ্ছা। পাট্টার জন্য বাবার ডেথ সার্টিফিকেট না হলে পাট্টাটা দেবে না। পাট্টা আর ভোটার তালিকা নিয়ে ভোটার তালিকা কাজে লাগবে। কাজে লাগবে ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট। তো উনি কি এদিকে মারা গেছিলেন? হ্যাঁ, বাড়িতে মারা গেছে, এখানকার বাড়িতে। জলপাইগুড়ি। আর এখন বন্ধু কি লালবাগে থাকে? না, এখন তো রিটায়ার্ড, আর 4 মাস আছে রিটায়ার্ড হবে। আচ্ছা, মানে মূলত ডেথ সার্টিফিকেটটা দরকার কি কারণে? হ্যাঁ, ওনার তো ডেথ সার্টিফিকেট দরকার, ওই জন্য তো এসআইআর এর কারণে কি? ভোটার তালিকা ভোটার তালিকার এসআইয়ের কারণেই মূলত। কি নাম আপনার? আমার নাম সুজন হাজরা। জলপাইগুড়ির পৌরসভার ইতিহাসে এই প্রথম উপপৌরপিতা থেকে পৌরপিতা হলেন সৈকত চট্টোপাধ্যায়। শপথ গ্রহণের পর এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন জলপাইগুড়িবাসীর জন্য সমস্ত পরিষেবাকে, এমনটাই জানালেন তিনি। চেয়ারম্যানের শপথ নেওয়ার পর কাউন্সিলরদের সাথে একসাথে জলপাইগুড়ির পৌরসভার বাসিন্দাদের নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন সৈকত চ্যাটার্জি। তবে পুরো বিষয়টি তার শপথ গ্রহণের পরই হবে। সৈকত চ্যাটার্জি বলেন, এখনো পর্যন্ত উপপৌরপিতার দায়িত্বই পালন করছি। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে মনোনীত হলেন জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জি। মূলত তিনি এবার সরাসরি ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে নিয়োগ হলেন। তৃণমূল কংগ্রেস সৈকত চ্যাটার্জিকে সরাসরি চেয়ারম্যানের দায়িত্ব পালন করার নাম ঘোষণা করেছেন। সৈকত চ্যাটার্জি বলেন, জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের জন্য কাজ শুরু হবে পুরসভার দায়িত্ব নেওয়ার পর। তিনি বলেন, এখন আপাতত ভাইস চেয়ারম্যান হিসেবেই কাজ করছি। দল ঘোষণা করেছে, এখনো শপথ নেই। হ্যাঁ, এখনো ভাইস চেয়ারম্যান হিসেবেই আমি কাজ চালাচ্ছি। মানুষের প্রচুর মানুষের কাছ থেকে শুভেচ্ছা প্রচুর পেয়েছি। আমি আবেগতাড়িত, আমি জানি না আমি এতটা যোগ্য কিনা, কিন্তু যে পরিমাণ শুভেচ্ছা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্রেন কলের মধ্যে দিয়ে পেয়েছি এবং মানুষ এসেছেন আমার কাছে অফিসে, পার্টি অফিসে ইয়েতে, তাতে আমি আবেগতাড়িত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আমাকে দেওয়া হয়েছে বা নতুন ভাইস চেয়ারম্যান যারা এসেছি সত্যবাবু, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আগামী দিনে মানুষকেও যেমন পরিষেবা দেবো এবং তাদের তেমনই একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবো। বললাম, জলপাইগুড়ির যে সমস্যাগুলো কিছু কিছু রয়েছে সেগুলো কীভাবে আপনি নতুন হওয়ার পর? আমি শপথ নিই, শপথ নেওয়ার পরে সমস্যার ক্রনোলজি ধরে ধরে কী করে সমাধান হবে তো এত আগে বলে দিলে তো স্টোরিটা। ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জলপেশ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার তিনি আসেন জলপেশ মন্দিরে। এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। জলপেশ মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলাম বাংলা আজকে যা ভাবে একদিন পরে গোটা ভারত তাই ভাবে, কিন্তু আজকে আমরা পিছিয়ে যাচ্ছি কি কারণে জানতে হবে এবং তা দূর করতে হবে। বাংলা তার গৌরব ফিরে পাক এই প্রার্থনা করে পুজো দিলাম।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব তিনি সেটাই জানেন না। বাংলার মানুষ সম্পর্কে বাইরে একটি ধারণা তৈরি হচ্ছে। আগে বাংলা বিপ্লবীদের আখড়া ছিল, এখন জঙ্গিদের ঘাঁটি। ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বাংলার মেয়ে, আর এখন বলেন বাংলার মেয়েদের রাত্রিবেলা বেরানো যাবে না। তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন, তৃণমূলে কি আছে, পিসি আর ভাইপো, এর বাইরে কিছু কি আছে? ওম জনার্দনায় বিদ্যায় নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম জন্মেশ্বরায় শিবায় নমঃ। ব্রিটিশরা যে বাংলা থেকে আমরা কোনোদিন যাব না, ভারতকে শাসন করব, কিন্তু এই ব্রিটিশরা 150 বছর পরে 1911 সালে বাঙালিদের ভয়েই পালিয়ে দিল্লি চলে গেছে রাজধানী। ব্রিটিশরা 150 বছর শাসন করবে ভয়ে পালিয়েছে। 11 বছর 12 বছর 15 বছর শাসন করে কেউ যদি ভাবে গুন্ডারাজ তৈরি করে দেবে, এটা বাংলার মানুষ। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন সভাপতি আপনার সঙ্গে দেখা করলেন, এখন হচ্ছে এরকম ঘটনা ঘটছে ত্রিপুরাতে। ত্রিপুরার ল এন্ড অর্ডার নিয়ে কি বলবেন? মানে দেখুন প্রচুর প্রোগ্রাম আছে, ওই সেটা জয়নিংয়ে যান না, ওইখানে বিএসএফ এরা আক্রান্ত হচ্ছে এমন কোনো খবর তো আমার কাছে নেই। একবার হয়েছিল অনেক আগে, কমিউনিস্টের সরকার ছিল, গরু পাচার করার সময় হয়েছিল, তখন আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম। এই ধরনের ত্রিপুরাতে আমার মনে হয় কমই হয়। এই ধরনের আমরা তো কমসে কম সায় দিই না। ওই সময় আমি সেটার বিরোধ করেছিলাম, কারণ বিএসএফ আমাদের রক্ষা করার জন্য গরু পাচার করবে বর্ডার দিয়ে, আর বিএসএফ তাকিয়ে থাকবে, হয় না। তো এটা ত্রিপুরাতে আমি জানি না। তৃণমূলের একটা অভিযোগ যে বাংলা এসআইআর হচ্ছে, ত্রিপুরাতে কেন হচ্ছে না? ত্রিপুরাতেও অনেক অনুপ্রবেশকারী রয়েছে, তৃণমূলের অভিযোগ কি বলবে? তৃণমূলের না, তৃণমূলের কোনো কিছু নেই, দুইজনই আছে, পিসি আর ভাইপো, এটাই তৃণমূল। এর বাইরে কি আছে? এর বাইরে কোনো কিছু আছে? ত্রিপুরাতে এসআইআর হচ্ছে আপনার সঙ্গে দেখা করলেন। কার্তিক মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এ এক বিশেষ মাস। এই মাসেই বহু মানুষ বিভিন্ন রকম ব্রত পালন করে থাকেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে সকালবেলায় নগর সংকীর্তনে বের হন। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়াতেও সেই ধর্মীয় আবহ ছড়িয়ে পড়েছে। ভোরবেলা থেকেই খোল, করতাল, শঙ্খ ও কাসরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এলাকা। সুসজ্জিত সিংহাসনে শ্রী গোপালকে আরাধনা করে স্থানীয় ভক্তরা অংশ নেন মধুর হরিনাম সংকীর্তনে। নিয়ম অনুযায়ী তারা শহর সংলগ্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে গোপালের নাম গানে মাতেন। শ্রীকৃষ্ণ ভক্তদের এই অনুষ্ঠান ঘিরে ভক্তিমূলক পরিবেশ তৈরি হয় গোটা পাড়ায়। স্থানীয় বাসিন্দারাও ভোরবেলা কীর্তন দলের অংশগ্রহণ বা গৃহে কীর্তন পেয়ে উচ্ছ্বসিত হন। ভক্তদের কথায় সারা বছর আমরা এই মাসটির জন্য অপেক্ষা করি। ভগবানের নাম স্মরণে ভোরবেলার এই কীর্তনই আমাদের জীবনে অনন্য শান্তি আনে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়। 85 বছর ধরে স্নেহ মূল্যবোধে শিশুদের ভবিষ্যৎ গড়ছে এই বিদ্যালয়। সভাপতি শুভ্রাংশু চাকি ও সম্পাদক তপন কুমার মিত্র অভিভাবকদের সন্তানদের ভর্তির জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছেন। 2026 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিদ্যালয় অফিস থেকেই। আবেদন মূল্য 150 টাকা, বেলা 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 03561230347 এই নম্বরে। শিশু নিকেতন, বাবুপাড়া, জলপাইগুড়ি। এসআইআর নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, জানালেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার।
এবার সাধারণ মানুষের সুবিধার্থে সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরেই খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এই কেন্দ্র। এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় সহায়তা এখান থেকেই পাবেন সাধারণ মানুষ। যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পেতে অসুবিধে হচ্ছে বা বর্তমান ভোটার তালিকায় কোনো সমস্যা রয়েছে বলে মনে করছেন, তারাও এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় সাহায্য নিতে পারবেন। বিডিও মিহির কর্মকার বলেন, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে। যে কোনো সমস্যা হলে এখান থেকেই নাগরিকেরা সহায়তা পাবেন। এই পদক্ষেপ সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, একটাই ক্যাম্প করা হচ্ছে, একটাই ক্যাম্প করা হচ্ছে। কি সুবিধা এর মধ্যে থেকে কি জানতে আসছে? না, এটা একদম সম্পূর্ণরূপে এসআইআর সংক্রান্ত। যদি মানুষের কিছু প্রশ্ন থেকে থাকে, তার আগের লিস্টে 2002-এর লিস্টে যদি নাম খুঁজে পেতে সমস্যা হয়, বর্তমান লিস্টে যদি কোনো সমস্যা থাকে, এসআইআর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কাগজপত্রের ডিমান্ড থাকে, আমরা এখান থেকে করে দেবো। আপনার দপ্তর ছাড়া অন্য কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েত? না, আমরা গ্রাম পঞ্চায়েতে খুলিনি, আমরা শুধুমাত্র বিডিও অফিসেই খুলেছি। কারণ এটা যেহেতু বিডিও অফিসের নিয়ন্ত্রণাধীন একদম সম্পূর্ণরূপে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী, সেই জন্য আমরা বিডিও অফিসেই শুধু খুলেছি। কখন থেকে শুরু হচ্ছে স্যার এটা আপনার সকাল 10টার থেকে শুরু হচ্ছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত থাকছে। স্যার, অনেক সময় দেখা যায় যে কিছু ভুল ভ্রান্তি প্রচার বা এরকম বিষয়গুলো উঠে আসছে, লোক আতঙ্কিত হচ্ছে, তাদের সম্পর্কে কী বলবো? এইগুলো দেখুন, এর জন্যই তো আমরা হেল্পলাইনটা খুলেছি, ঠিক আছে? বাকিটা সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে হচ্ছে। কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা এক নেশাগ্রস্ত যুবকের। জলপাইগুড়ির শান্তিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও ড্রাগ ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সদস্যরা ওই যুবককে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, সোমবার শান্তিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় কলেজ এক ছাত্রীর গায়ে হাত দেয় নেশাগ্রস্ত ওই যুবক। শুধু এই কাজ করেই সে ক্ষান্ত থাকেনি। অভিযোগ, এর পরেও ওই ছাত্রীকে বিভিন্ন কটূক্তি করছিল সে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন ওই যুবককে আটক করে। পাশাপাশি উপস্থিত হন ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সদস্যরাও। ওই ছাত্রী জানান, অত্যন্ত খারাপ আচরণ ওই ব্যক্তি করেছেন। দেখে মনে হচ্ছিল সে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। এমন ঘটনার প্রতিনিয়ত প্রতিবাদ হওয়া উচিত, না হলে ক্রমশই এগুলি বেড়ে চলবে। আমি থানায় লিখিত অভিযোগ করব। ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সভাপতি অজয় শাহ বলেন, যেভাবে শহর ও সংলগ্ন এলাকায় নেশাগ্রস্তদের উপদ্রব বেড়ে চলেছে তা খুবই চিন্তার বিষয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি সকলকেই এর বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসতে হবে। আজকে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। জলপাইগুড়ি শহরে মা ও বোনেরা বা মহিলারা চলতে ফিরতে যদি এই সমস্যায় পড়েন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ 12:30 নাগাদ আমি শান্তিপাড়াতে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তখন একটি লোক এসে, মানে নেশা করা ছিল, নেশা করা অবস্থায় এসে আমাকে টাচ করে চলে যায়। তখন আমি প্রতিবাদ করি, আমিও সরে যাই, উনিও সরে যান। তখন সেখান থেকে কিন্তু বারবার আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন এবং মানে অশ্লীল আচরণ করতে থাকেন। এরপরে আবার প্রতিবাদ করা হয়, আর আশেপাশের দাদারা আর একটি সংগঠনের দাদারা সবাই মিলে ওই লোকটাকে এক জায়গায় আটকে রাখে এবং তারপর পুলিশের হাতে ডাকে দিয়ে দেওয়া হয়। কি মনে হয় দিনের বেলা এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটালো একজন, কি মনে হয় আপনার? খুবই বাজে ঘটনা এটা, কারণ কি প্রতিবাদ না করলে এরকম ঘটতেই থাকবে। কেন এরকম কিছু মানুষকে এরকম দেখা যাচ্ছে যে নেশা করে এরকম কিছু করে? হ্যাঁ, কীরকম মনে হচ্ছে, কি মনে হয়? ওনাকে যখন আমি প্রথমে প্রতিবাদ করলাম, উনি বললেন আমি দেখিনি। তো আমি প্রথমে ভাবলাম যে নেশা করে আছে, ওখান থেকে সরে যাওয়াই ভালো। সেকেন্ড টাইম যখন ওরকম করতে আসলো, তখন পাশে যে লোকজন ছিল এবং দোকানের কাকুগুলোও ছিল, দাদারাও ছিল, সবাই মিলে ওনাকে ধরে আটক করে। তারপরে পুলিশকে ওনারা খবর দেয় এবং তারপরে পুলিশের কাছে ওনাকে তুলে দেওয়া হয়। তুমি কি লিখিত অভিযোগ করবে? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করব। কি চাচ্ছ তুমি? আমি শাস্তি চাই ওনার, যাতে এরকম ঘটনা এরপরে না ঘটে কারোর সাথে। আজকের যে ঘটনা, একটা কলেজ ছাত্রী যে কিনা কলেজ যাওয়ার জন্য শান্তিপাড়া বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়েছিল, সেই সময় এক নেশাগ্রস্ত যুবক তার শরীরে হাত দেয় এবং মেয়েটি সাহস দেখিয়ে যখন প্রতিবাদ করে, সাময়িকভাবে সেই লোকটি সরে গেলে পরে পরবর্তীতে তার আশেপাশে এসে তাকে বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি এবং কটূক্তি করতে থাকে। এবং এই ঘটনা দেখে যখন মেয়েটি চিৎকার করে, স্থানীয় আশেপাশের যুবকরা এবং আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত যারা ওখানে ট্যাক্সি চালক আছে এবং স্থানীয় পঞ্চায়েত আছে আমাদের বিশ্বজিৎ, তারা সব আমাদের সংগঠনের ছেলেরা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে যে অভিযুক্ত যুবককে আটক করে।
এবং আটক করার পরে তারা পুলিশ আমিও সেই স্থানে যাই এবং ঘটনাটি দেখে সত্যি আতঙ্কিত। তার কারণ এগুলি সবই যারা করছে তারা নেশায় আসক্ত হয়ে করছে এবং তারা এই যে আমাদের বোনরা আছে, ছোটো ছোটো বোনরা, মা বোনেরা আছে জলপাইগুড়ির রাস্তায়, আমার মনে হয় যদি এখন এটার বিরুদ্ধে গর্জে না ওঠা যায় বা প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবং আমার অনুরোধ প্রশাসনের কাছে, যারা এই নেশার কারবার বা নেশার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ গ্রহণের আমি দাবি জানাচ্ছি। অনেকেই ঘটনা অনেকের সঙ্গে ঘটে গেলে পরেও কেউ লোকলজ্জার ভয়ে বা আতঙ্কে প্রকাশ্যে আনতে চায় না বা প্রকাশ্যে আসতে চায় না। এই মেয়েটির এগিয়ে আসাটা আমি সত্যি তাকে আন্তরিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বহুদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে বাগরাকোট চা বাগানে উদ্বোধন হলো স্বাস্থ্য কেন্দ্রের। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদিনের প্রত্যাশা শেষমেশ পূরণ হলো চা বাগান এলাকার মানুষের। সোমবার বিকেলে মাল ব্লকের বাগরাকোটের দুটি চা বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কেন্দ্রগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সোনালীতে একটি ক্র্যাশ হাউসেরও উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের সময় বাগরাকোট ফ্যাক্টরি লাইন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মাল ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, জেলা পরিষদের সদস্য সেলিনা ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ সহ চা বাগান এলাকার বহু বাসিন্দা। এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার খুশির হাওয়া গোটা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্য মালবাজার বা ওদলাবাড়ি যেতে হতো, এখন থেকে সেই পরিষেবা মিলবে হাতের নাগালে। অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, দীর্ঘদিনের আশা আজ পূরণ হলো। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন থেকে চা বাগানের মানুষ প্রাথমিক চিকিৎসার সুবিধা এখানেই পাবেন। স্থানীয়দের মতে এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় চা বাগান এলাকার মানুষদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দ্রুত চিকিৎসা সেবার সুবিধা মিলবে। আমাদের উদ্বোধন হয়ে গেছে আর আজকে থেকে বাগরাকোট হেলথ সেন্টার, সোনালী হেলথ সেন্টার আর সোনালী ক্রিচ হাউস আজকে থেকে পরিষেবা শুরু হয়ে গেছে। আমরা এজ এ গ্রামবাসী আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আর আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টির লোককে, আমাদের বাগরাকোটের অঞ্চল প্রেসিডেন্ট আর যে অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন এসডিও, বিডিও। আমরা গ্রামবাসী হিসাবে আমরা অনেক খুশি আছি যে আমরা এখানে চিকিৎসা পাবো। বাগরাকোট একটা অনেক বড় জায়গা, বড় গার্ডেন। এখানে অনেক অসুবিধা ছিল, আমাদের ওদলাবাড়ি যাইতে হইতো, মালবাজার যাইতে হইতো, কিন্তু আজকে থেকে আমরা পরিষেবা বাগরাকোটে পাচ্ছি। তো গ্রামবাসী হিসাবে আমরা অনেক খুশি আর গ্রামবাসীর তরফ থেকে আমরা সবাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা আর তৃণমূল কংগ্রেস পার্টিকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আর আজকে থেকে আমাদের বাগরাকোটের গ্রামবাসী চিকিৎসার জন্য বিভিন্ন হবে না, সবাই চিকিৎসা পাবে এখানে। সম্পূর্ণ আমাদের লেবার ক্লাসের সম্পূর্ণ যত লোক এখানে বাগরাকোটে ফ্যাক্টরি মানে এই যে বাগানের মধ্যে যে আগে হসপিটাল ছিল, ওই হসপিটালও সুষ্ঠুভাবে চলতেছিল না। ওইখানে কোনো কিছু মানে ম্যানেজমেন্টের তরফ থেকে দিচ্ছিল না। এখন সরকার যেহেতু নিজেই আমাদের হেলথ সেন্টার করে দিয়েছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মুখ্যমন্ত্রী আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জিকে, সরকারকে, সম্পূর্ণ ডিপার্টমেন্টকেও। আর আজকে এই সেম টাইমে সোনালীতেও, আমাদের সোনালী টি গার্ডেনেও আজকে ওইখানেও একটা হসপিটাল আজকে পরিচালনা শুরু হবে আর ক্রেশ হাউসও শুরু হবে। আর এই যে যেটা মানে সরকার করতেছে এটার জন্য, সেজন্য সরকারের সঙ্গে সম্পূর্ণ গ্রামবাসী, সম্পূর্ণ লোক আজকে জুড়ে আছে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে একদিনের ট্রেকিং অনুষ্ঠিত হলো বক্সা ফোর্টে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে রবিবার অর্থাৎ 9 নভেম্বর 2025 উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত ঐতিহাসিক বক্সা ফোর্টে একদিনের একটি ট্রেকিং সংগঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের 50 জন পার্টিসিপেন্টস এবং 10 জন ক্লাব অফিসিয়ালস এতে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা এদিন জলপাইগুড়ি থেকে খুব সকালে রাজা ভাত খাওয়া হয়ে সান্তালাবাড়ি পৌঁছয়। সেখানে পৌঁছলে বন দপ্তরের পক্ষ থেকে তাদের বক্সা ব্যাঘ্র প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। এরপর তারা সেখান থেকে জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করেন। প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে বক্সা ফোর্টে পৌঁছে তারা সেখানে ফোর্ট এবং বক্সা পাহাড়কে পর্যবেক্ষণ করেন। ফোর্টের ঐতিহাসিক গুরুত্ব তাদের অবগত করা হয়। স্থানীয় বাসিন্দা এবং বন দপ্তরের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলে। শেষে সকলে আবার পায়ে হেঁটেই সান্তালাবাড়ি ফিরে আসেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সকলকে সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষদের মধ্যে প্রকৃতি পর্যবেক্ষণের পাশাপাশি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যেই এই ট্রেকের আয়োজন বলে জানিয়েছেন ক্লাব কোঅর্ডিনেটর ভাস্কর দাস। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রবিবার সকালে মাল ব্লকের শাইলি চা বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরসা ধোঙ্গার, বয়স 45, বাড়ি শাইলি চা বাগানের গাড়া লাইনে। জানা গিয়েছে এদিন সকালে চা বাগানের বড়া দোকান লাইনের কাছে একটি নালার মধ্যে বিরসা ধোঙ্গারের দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। এরপরই খবর পেয়ে মাল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন বিকেল 5টা নাগাদ ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, অনুমান করা হচ্ছে নালায় পড়ে মাথায় আঘাতে মৃত্যুর কারণ হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। এসআইআর নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, জানালেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার। এবার সাধারণ মানুষের সুবিধার্থে সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরেই খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। বহুদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে ভার্চুয়াল মাধ্যমে বাগড়াকোটের 2টি চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।